পিছিয়ে থাকবো না। কাজেই কোনো বাধা আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। প্রয়োজন হলে আর এই ডাইনি বউকে আমি আলাদা করে দেব। না 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 দিদি, না 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 না, ভুলেও অমন কাজটি করিস না। অরূপ আলাদা হয়ে গেলে এই বিষয় সম্পত্তির অর্ধেক ভাগ দিতে হবে। না, এই সম্পত্তির ভাগ আমি ওদের কিছুতেই দেব না। আচ্ছা দিদি, এই তুই কি এমন মাঝে মাঝে নাবালিকার মতো কথা বলিস কেন? এটা আমি কিছুতেই বুঝতে পারি না। আরে আজ না দিলে দুদিন বাদে যখন জামাইবাবু মারা যাবে তখন তো ওর সূত্র অনুযায়ী অর্ধেক ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে ভাই? কি আর হবে রে দিদি, কি আর হবে? সবে নাটক শুরু হয়ে গেছে, আর এই নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করবি। আর আমি মামা, মহাভারতে যেমন শকুনি মামা পাষাণ চাল কিনতে বাদ করে পঞ্চ পাণ্ডবকে বলে ভাত পাঠিয়েছিল, ঠিক তেমনি করে, ঠিক তেমনি করে বুদ্ধির খেলায় অরূপকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু কি করে? জামাই বাবু অরূপকে ভীষণ ভালোবাসে, কাজেই জামাই বাবুর সামনে অরূপকে হেয় প্রতিপন্ন করতে হবে, যাতে অরূপের প্রতি জামাই বাবুর বিতৃষ্ণা এসে যায়। আর সেই বিতৃষ্ণার পরে অরূপ বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কোনোদিন আসবে না। কিন্তু ওই ডাইনি বউ এই বাড়িতে থাকবে। বউ ডাইনি, এই হায় সোহাগী বউ, হায় আদরের বউ। ও ঘরে নববধূ আসিলে দিদি অরূপ আমার নিজের ভাগ না, আর নিজের ভাগটা সুখী হোক এটা তো সকলেই চায়। তাই অরূপের মঙ্গলের জন্যে এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। কিন্তু মামা, আমার জন্য খুব বেশি মঙ্গল তুমি করতে যেও না, তাহলে দেখবো মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই হয়েছে আমার বেশি। অরূপ, সারাদিন কোথায় ছিলি বাবা? বাড়িতে ছিলাম আর দেখছিলাম কি দেখছিলি বাবা? একটা সাজানো গোছানো সংসারকে ভেঙে তছনছ করে দেওয়ার চক্রান্ত কিভাবে চলছে। মাগো, ও মা, এই শান্তির সংসারে আগুন তুমি ধরিও না। সেই আগুনের তাপদাহে আমাদের সকলকে পুড়ে একেবারে ছাই হয়ে যেতে হবে। আমরা কেউ কিন্তু দেখাই পাবো না মা। অরূপ, তোর মামাকে তুই এত ছোট ভাবছিস? মামার ব্যবহার যে আমাকে ছোট ভাবতে বাধ্য করেছে। এই সংসারে আছে, খাবে খাবে ঘুমাবে আনন্দ করবে, কিন্তু তা না করে যদি একজনের বিরুদ্ধে কান ভারী করে তুলে এই শান্তির সংসারটাকে ভাঙতে চায়, তাহলে কি আমার উচিত সেই মামার পায়ে ফেল ফুল পাতা দিয়ে পুজো করা, তাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া? তুই কিছু মনে করিস না ভাই। ওরে, আমি তো তোকে কিছু বলিনি। না মামা, মা যখন তোমাকে কিছু বলেনি তখন তোমার এই বাড়িতে থেকে যাওয়াই উচিত। কারণ তুমি চলে গেলে মা তো একেবারে দিশেহারা হয়ে পড়বে, আর বুদ্ধির খেলায় এগিয়ে যাওয়ার পথই খুঁজে পাবে না। ঠিকই বলেছিলাম মা।
আসলে দুদিন বাদে কিন্তু তুমি সেটা বুঝবে। আর সেই অপরাধে তোমার দেওয়া সমস্ত অপবাদ মাথায় নিয়ে আমি অপেক্ষা করব। অপেক্ষা আমাকে করতেই হবে, কারণ কারণ প্রবাদে একটা বাক্য আছে, চৌচামাই ভাগ্য নয় আপনা। মামা কি সুন্দর অ্যাক্টিং করে গেলে না? অনুপ, লেখাপড়া শিখে তুই এত নিচে নেমে গেছিস। লেখাপড়া শিখেছি বলে তো আমার অনুষ্ঠানটাকে আমি তোমার পায়ে জলাঞ্জলি দিতে পারছি না। লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকলে হয়তো আমিও তোমার মতো মামাকে নিয়ে মাতামাতি করতে পারি না। গুরুজনদের সম্পর্কে তুই গুরুজনদের মধ্যে থাকলে শ্রদ্ধা আমি নিশ্চয়ই করতাম। মা, তুমি একটা সত্যি কথা বলো তো, কি? বৌদি 2 দিন উপসী করে আছে কেন? তা আমি কি করে জানবো? যদি বলি তুমি তাকে খেতে দাওনি, তরকারিতে একদিন নুন বেশি হয়ে গেছে, এই সামান্য অপরাধের জন্য তুমি বৌদিকে 2 দিন উপসী করে রেখেছো। না, না, এসব মিথ্যা কথা। আচ্ছা মা, সত্যি করে তুমি আরেকটা কথা বলো তো, বল কি? বৌদির হাতে এখনো পর্যন্ত তুমি কাজল লতা তুলে দাওনি কেন? কথা, তোর বিয়ে দিয়ে আমার বৌমা এনে তার হাতে তুলে দেবো। আরে যাত্রার হাতে তো ওসব জিনিস দেওয়া যায় না বাবা। আমার বিয়ে দিয়ে তুমি এই বাড়িতে বৌমা নিয়ে আসবে? হ্যাঁ, আমি তোর বিয়ের সমস্ত ব্যবস্থা একেবারে পাকা করে ফেলেছি। কোথায়? ভবানীপুর। আমার এক মেয়ের সঙ্গে দেখতে শুনতে দারুণ ভালো, তোর সঙ্গে না সুন্দর মানাবে। কিন্তু মা, বিয়ে তো আমি করছি না। কেন? এক পুত্রবধূকে যখন তুমি আপন করে নিতে পারছো না, তখন অন্য কোনো পুত্রবধূকে তুমি যে আপন করে নিতে পারবে না সে কথা আমি জানি মা। তাই আমি চাই না অন্য কোনো মেয়েকে এই বাড়িতে এনে খাতায় পুরে তাকে খুঁজিয়ে খুঁজিয়ে ক্ষত বিক্ষত করে তুলতে। মা গো! ও মা, আমাকে তুমি কেমন ভালোবাসো, তেমনি করে দাদাকে তুমি কেন একটু ভালোবাসতে পারো না? এই বাপরাম, আমরা এক মায়ের পেটের 2 ভাই, কিন্তু আমাদের জন্মদাতা পিতা তো এক। তবে কেন তুমি দাদাকে সহ্য করতে পারো না? কেন তুমি তার প্রতি এত অবিচার করো? ওই দাদা তো কোনোদিন তোমাকে বিমাতা বলে অশ্রদ্ধা দেখাই না। আমি যা করছি তা তোর ভালোর জন্যই করছি। আমার ভালোর জন্য তুমি কইকেই শাস্তে যেও না। কইকেই শাস্তে ওই মন্ত্রের মতো মামা হয়তো তোমাকে বাহবা দেবে, কিন্তু আমার কাছ থেকে তুমি পাবে না কোনোদিন শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। ও মা, তুমি কইকেই না হয়ে কৌশল্যার মতো মা হও, তাহলে দেখবে তোমার মনের সমস্ত অশান্তি কেটে গিয়ে আবার শান্তি নেমে আসবে, আর এই সংসারে ফিরে আসবে স্বর্গীয় আনন্দের পরিবেশ। ওই সতীনের ছেলেকে আমি কাছে টেনে নিতে পারবো না, কিছুতেই না। এই তো সেদিন সাবান আনা হয়েছে, আর এর মধ্যে শেষ। বলি
আমাকে আর বুঝাতে হবে না। অলক্ষী অলক্ষী আমার সংসারে এসে একেবারে সব গুছিয়ে পুড়িয়ে খারাপ করে দিল। যাও যাও বলছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যাচ্ছি মা, তাই যাচ্ছি। শোনো, তোমাকে যে দুদিন খেতে দেওয়া হয়নি এই কথা অনুপকে কে বলেছে? কই মা, আমি তো কিছুই বলিনি। তাহলে অনুপ জানলো কি করে? তা আমি জানি না মা, আমি বলতে পারবো না। জানি না, নেকা শয়তানি ভেবেছিস আমার বিরুদ্ধে বাড়ির সকলকে তুই বিষ দিয়ে তুলবি? জানিস তোর ওই বিষটা আমি মা, আপনি আমাকে যতখানি ছোট ভাবেন, আমি কিন্তু ততখানি ছোট নই। আপনি শুধু শুধু আমাকে আমার মুখে ছি মা, ছি। বৌদির গায়ে তুমি হাত তুললে, যাকে তুমি দুদিন খেতে দাওনি, অথচ গাধার মতো খাটিয়ে নিচ্ছ। তার গায়ে হাত তুলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? তুমি শাশুড়ি হয়ে আজ পুত্র বধূর প্রতি যে ব্যবহার করলে, এরপরেও কি কোনো পুত্র বধূ তোমাকে মা বলে ডাকতে পারে? কি বল মুখে আমি মা ডাক শুনতে চাই না। অলক্ষী, অলক্ষী তুমি কাকে বলছো মা? অলক্ষী তুমি কাকে বলছো? যে তোমার দেওয়া শত অপরাধ, শত নির্যাতন মুখ বুঝে সহ্য করে এই বাড়ির মঙ্গল কামনা করে। অলক্ষী সে নয়, অলক্ষী তুমি। এই গর্ভধারিণী মাকে তুই এই কথা বলতে পারলি? আজ তুমি বৌদির প্রতি যে আচরণ করলে, তাই সভ্য জাতির কলঙ্ক। আমি যে তোমার ছেলে সে পরিচয় দিতে লজ্জায় আমার মাথা নত হয়ে আছে। এই মঙ্গলময়ের কাছে আমার মধ্যে প্রার্থনা করে যাচ্ছি, তুমি যেন তোমার মতো মায়ের গর্ভে কোনো সন্তান না দেন। তুমি মা নামের কলঙ্ক, তুমি মা নও, তুমি একটা রাক্ষসী। আমি রাক্ষসী হব, আমি রাক্ষসী হব। আমি সতীনের ছেলের বউকে আমি আপন করে নিতে পারবো না। কিছুতেই না। না মা, না। মাকে কেন তুমি অপমান করতে গেলে বলো তো? তোমার দুঃখ আমি যে আর সহ্য করতে পারছি না বৌদি। সর্বাংশ ধরিত্রীর মতো আর কতদিন তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করবে বৌদি? না ভাই, আমার কিছুই হয়নি। কপালে রক্তবিন্দু দেখার পর বিশ্বাস করতে হবে যে তোমার কিছুই হয়নি। ওগো আদর্শ কুলবধূ, মুখে স্নিগ্ধতার হাসি সাজিয়ে আর কত ব্যথা, আর কত দুঃখ তোমার এই ছোট্ট বুকটার মধ্যে তুমি জমা করে তুমি কাঁদো। চোখের জলে এই পৃথিবীর কঠিন মাটি তুমি ভিজিয়ে দিয়ে তোমার দুঃখের ভার তুমি কিছুটা লাঘব করো। তাতে সংসারের কাছে তুমি কিছু না পেলেও মনের দিক থেকে তুমি তুমি কিছুটা শান্তি পাবে বৌদি। কিছুটা শান্তি।
যেদিকে চাই শুধুই মরিচিকা, নেই নেই কোনো আলোর নিশানা। ওগো ঠাকুর, এই অন্ধকার ভেদ করে তুমি আমাকে আলোর পথ দেখাও, আমাকে আলোর পথ দেখাও। বাবা, ঠাকুর একদিন নিশ্চয়ই তোর উপর মুখ তুলে চাইবে। প্রাণের আবেদন কোনদিন ব্যর্থ হবে না। কি রে মা, তোর চোখে জল কেন রে? নিশ্চয়ই তোর শাশুড়ি তোকে কিছু বলেছে। মা আমাকে কিছুই বলেনি। তুই অস্বীকার করলে কি হবে? আমি তো জানি তোর শাশুড়ি দুবেলা গাল মন্দ না দিয়ে মনে শান্তি পায় না। তোদের দুজনের মুখের দিকে আমি ভালোভাবে তাকাতে পারি না। সংসার সমুদ্রের অথই জলে দুটো অসহায় প্রাণী ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, আর আমি তীরে দাঁড়িয়ে নিজের চোখে সেই দৃশ্য দেখছি, কিন্তু জলে নেমে আমি কিনারায় আনতে পারছি না, কারণ আমি তো সাঁতার জানি না মা। চুপ করুন, আপনি চুপ করুন বাবা। অরূপের মায়ের খুব ইচ্ছা ছিল অরূপকে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার করবে। তার সেই স্বাদ পূর্ণ হওয়ার আগে 5 বছরের অরূপকে কোল ছাড়া করে এক বুক আশা নিয়ে সে পৃথিবী থেকে চির বিদায় নিল। মৃত্যুর সময় আমার হাত ধরে বলেছিল, তুমি আবার বিয়ে করো, অরূপকে যেন মায়ের অভাব বুঝতে দিও না। তার কথা মতো অরূপকে সুখে রাখার জন্য আবার আমি বিয়ে করলাম, কিন্তু যাকে আমি কাঞ্চন ভেবে ঘরে নিয়ে এলাম সে তো কাজ ছাড়া আর কিছুই নয়। এই বাড়িতে প্রথম দিন পা দিয়ে সেই যে অরূপকে বিষ নজরে দেখতে শুরু করেছে, আজও তার ব্যতিক্রম হয়নি। আমি তাকে কত বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। দ্বিতীয় পক্ষের স্ত্রীদের সতীদের ছেলেকে আপন করে নিতে পারে না, এই চরম সত্যটা যখন আমি বুঝতে পারলাম, তখন তো আমি অনেক দূরে সরে গেছি মা। সেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। আমি আমি যখন রামের মতো স্বামী, দশরথের মতো বাবা, আর লক্ষ্মণের মতো দেবর পেয়েছি, তখন শত কাটার আঘাতে ক্ষত বিক্ষত হলেও এই সংসার নামক মারা গেছে। আমি শান্তির ফুল ফোটাবই বাবা। শুধু শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন। চুপ কর, চুপ কর। ওরে আমি সবই সহ্য করতে পারি, কিন্তু তোর কান্নামি একদমই সহ্য করতে পারি না মা। বাবা, বাবা, ও সর্বন, তুমি ওখানে আছো দেখছি। অরূপ, তুই আমার এই সময় কোথায় বেরোচ্ছিস? আমাকে একবার হাসপাতাল যেতে হবে বাবা। হসপিটালে যাবি কেন? কার কি হয়েছে? ওই নয়নপুর থেকে খবর এসেছে শ্বশুরমশাই খুব অসুখ, হাসপাতালে ভর্তি আছে। বাবার অসুখ। শোনো না, আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, তুই বৌমাকে সঙ্গে করে নিয়ে যা, আমি বিকালে গিয়ে ব্যয়বনের সঙ্গে দেখা করে আসবো। আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার সোনার হার ছাড়াটা আমি খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো একবার ভালো করে খুঁজে দেখো না। কাল দিনও ঠাকুরপুর বাড়ি থেকে বেরিয়ে সেই টেবিলের ডোর খুলে রেখেছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না। আরে কি আবল-তাবল বলছো? বাড়িতে আমরা এতগুলো জল দেওয়ার মানুষ রয়েছি, তার মধ্যে চোর এসে তোমার হাড় ছড়ানো নিয়ে চলে গেল, আর আমরা তো দেখতেই পেলাম না। বাড়ির ভিতরে যদি চোর থাকে দেখতে পাবে কি করে? আমিও তোদের বাড়িতে থাকি, কাজেই আমাকেও স্বপ্নে হওয়া স্বাভাবিক। তাই আমার যা কিছু আছে তুই পরীক্ষা করে দেখতে পারিস। ঘরে যেন আমার দোষ দিস না। এই আমার প্যান্টের পকেট আর গেঞ্জির পকেট, তাটাও যদি বিশ্বাস না হয় তুই নিজের হাতে পরীক্ষা করে দেখতে পারিস। কই নেই তো। মা,
মা গো, তুমি হয়তো আমাকে অবিশ্বাস করবে, তাই আমার পকেটগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি মা। এই তো আমার হার, আর একটু হলে আমার হার কানিয়ে চলে যেত। খবরদার, মা খবরদার, তুই আমাকে আর কোনোদিন মা বলে ডাকবি না। তোর মতো চোরের মুখে আমি মা ডাক শুনতে চাই না। আমি আমি চুপ, আমাকে এত নিজ ভাবতে পারলে মা? সেই ছোট থেকে আজ পর্যন্ত তোমাকে না বলে কোনোদিন কোনো জিনিসে কখনো হাত দিয়েছি। সামান্য 2 টাকার দরকার হলেও আমি তোমার কাছে হাত উঠে দাঁড়িয়েছি। তুমি না দিলে কোনোদিন কোনো প্রতিবাদ পর্যন্ত করিনি। সেই তুমি আজ আমাকে চোর ভাবতে পারলে মা? শ্বশুর মশাইয়ের চিকিৎসার ডাক্তার প্রয়োজন তোমার কাছে চাইলে পারবে, শেষে হার চুরি করলে। বাবা বাবা, তুমি অন্তত বিশ্বাস করো বাবা, আমি চোর নই বাবা, আমি চোর নই। রাতে যখন ধরা পড়েছ তখন তো চোর ভাববেই। শেষকালে পুলিশ শেষকালে আমার দিদির শখের হাত ছড়াটা চুরি করলে। ছি, 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 অরুণ, আমি তোমাকে ভালো আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম, কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছো এ আমি কখনো ভাবতে পারিনি বাবা, এ আমি কখনো ভাবতে পারিনি। কি গো, তুমি যে একেবারে চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলো গো, কিছু বলো। বড় ছেলের নামে ছাপাই গাইতে এমন সোনার চার ছেলে হাজারে একটাও মেলে না। এমন সোনার চার ছেলে কাণ্ড কারখানা সব নিজের চোখে দেখলে তো। হ্যাঁ, সবই আমি দেখলাম ওই সুজাতা, সবই আমি দেখলাম। এখন শুধু ভাবছি এটা কি করে সম্ভব হলো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম না তো, আমি স্বপ্ন দেখিনি তো যে অরূপের পকেটে তোমার হার ছিল। আপনি আপনার ছেলেকে ভুল বুঝবেন না বাবা। থামো, তোমাকে আর চোরের হয়ে ক্লাসি করতে হবে না। তুমি ওই অরূপকে হার চুরি করে বাপের বাড়ি পাচার করতে পরামর্শ দিয়েছো। মা, আমি গরিবের মেয়ে না, আপনার বাড়ির বউ হয়ে এসেছি। তাই বলে আমি আমার স্বামীকে চুরি করতে বলবো মা? একেবারে ঘরের লক্ষ্মী প্রতিমা, তবু যদি স্বামী চোর না হতো। মা গো, আমি অপরাধী। যা কিছু বলবার তুমি আমাকে বলো, যা কিছু শাস্তি দিলে হয় তুমি আমাকে দাও। কিন্তু ও বেচারি তো কোনো অপরাধ করেনি মা। দয়া করে, কৃপা করে সম্মানীকে অন্তত কিছু বলো না মা, অন্তত কিছু বলো না। 100 বার বলবো, 1000 বার বলবো, চোরের বউ। মা তুই চোর, আমার খোকা বাবু চোর নয়। আমার খোকা বাবু যদি চোর হয় তাহলে যে এই পৃথিবীতে সৎ বলে আর কেউ থাকবে না। সমস্ত পৃথিবীটাতে চোর, গুন্ডা, বদমাইশে ভরে যাবে। তোকে কে এখানে আসতে বলেছে? যা, দূর হয়ে যা। গিন্নিমা,
আমি যে সামান্য চাকর, তবু বলছি নিজের স্বার্থের জন্যে আমার আমার খোকা বাবুর মাথার উপর এত বড় একটা মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দেবেন না। খোকা, হ্যাঁ খোকা, শুধু শুধু একটিবার তুই সকলের সামনে চিৎকার করে বল না, সব কিছু মিথ্যা, সব সব কিছু একটা বানানো না না, তা হয় না ভৈরব কাকা। আমার পকেটে যখন আমারটা পাওয়া গেছে তখন আমি চোর, আমাকে শাস্তি পেতে হবে। বিশ্বাস করতে পারছি না, এই অরূপ এইভাবে মিথ্যার কাছে বড়ই স্বীকার করিস না বাবা। নিজের চোখে সবকিছু দেখার পরও বলছো এসব মিথ্যা। বেশ, আমারও শেষ কথা তুমি শুনে রাখো। এই কুলাঙ্গার ছেলেকে এই বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি জল স্পর্শ করব না। খোকা বাবুকে আপনি এত বড় শাস্তি দেবেন না। ভৈরব কাকা, ভৈরব খোকা, দুঃখ করো না, দুঃখ করো না ভৈরব কাকা। মা মা গো, তুমি আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছ। এই কুলাঙ্গারের মুখ আর তোমাকে দেখাবো। দেওয়া শাস্তি মাথায় নিয়ে আমার সর্বাণীর হাত ধরে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি দূরে, যেখান থেকে এই কুলাঙ্গারের মুখ আর তোমাকে কোনোদিন দেখতে হবে না, যেখান থেকে এই কুলাঙ্গারের ছায়া এ বাড়িতে এসে পড়বে না, যেখান থেকে কুলাঙ্গারের কান্নার ধ্বনি তোমাকে আর চলিতে পারবে না। তোকে আমি কোথাও যেতে দেবো না। ওরে, তোকে যে আমি আমার প্রাণের চেয়ে বেশি আপন করে মানুষ করেছিলাম, তাই বুকের মাঝে তোকে আমি লুকিয়ে রাখবো। সেখান থেকে তোকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বাবা। বাধা দিও না বাবা, তোমাকে হবে। আমার জন্য তুমি অনেক দুঃখ সয়েছ, আর নতুন করে তোমাকে ওই দুঃখের সাগরে আমি ফেলে নামাবো না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন এই জীবন যুদ্ধে জয়ী হতে পারি। তোর এই বৃদ্ধ পিতার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ না বাবা। চলো, আমি আছি, অনুপ আছে। বাবা, দুঃখ করো না বাবা, দুঃখ করো না। রামায়ণে যেমনি করে রামচন্দ্র পিতা মাতা ধন ঐশ্বর্য পরিত্যাগ করে ওই বনবাসে চলে গিয়েছিল, আর সেদিন যেমনি করে রাজা দশরথ হৃদয়ের সকল দুর্বলতা এই দুহাত ধরে চেপে দিয়ে ওই রামচন্দ্রকে হাসি মুখে বিদায় দিয়েছিল, আজ তুমিও করে আমাকে হাসি মুখে বিদায় দাও।
মা, মা গো, চলার পথে আমি হয়তো অনেক ভুল করেছি, না জেনে হয়তো তোমাকে কোনো কটু কথা বলেছি, সেসব ওই মন থেকে মুছে ফেলে তোমার এই কুলাঙ্গার ছেলেকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। ভৈরব কাকা, ভৈরব কাকা, সেই ছোট থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ, আজ বিদায় বেলায় তুমি আমার প্রণাম নাও কাকা। সাগরে কান্নার ব্রত উদযাপন করতে চলেছি, তোমাদের আশীর্বাদই হবে আমার চলার পথের পাথে। সর্বাণী আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন সব সময় আমার স্বামীর পাশে থেকে তাকে বিপদে সান্ত্বনা, দুঃখে সাহস আর ন্যায়ের পথে চলতে সাহায্য করতে পারি বাবা। মারে, তুই এই বড় ছেলেটাকে ছেড়ে চলে যাবি মা? ওরে তোরা চলে গেলে আমি কি নিয়ে বিবাহিতা মেয়েদের কাছে স্বামী যে ইহকাল পরকালের স্বর্গ। সীতা, সাবিত্রী, বেহুলা, নর্মদা সকলেই যে স্বামী অনুগামী ছিল বাবা। আর আমি এই সীতা সাবিত্রী দেশের মেয়ে বাবা। আমার স্বামী যেখানে যাবে আমাকে হচ্ছে সেখানে যেতে হবে। যাবি বলতে মা, নিশ্চয়ই যাবি। ও মা, মারে, ও মা, নারায়ণ যেখানে থাকবে না, লক্ষ্মী কি সেখানে থাকতে পারে? পারে না মা, পারে না। নারায়ণ লক্ষ্মী থাকতে পারে না মা। পারে না বাবা। এই হতভাগিনীকে প্রণাম করার অধিকার আপনি কোনোদিন দেননি। তাই আজ যাওয়ার বেলায় আমি দূর থেকে আপনাকে একটা প্রণাম করতে চাই মা। এই অলক্ষে আপনার সংসারে অনেক অপরাধ করে ফেলেছি, সেসব মন থেকে মুছে ফেলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে দেবেন।
আমার রামলেন কাকা। বৌদিমণি ওমা, মা গো, ওমা তুমি তো বলো কি না, ওমা তুমি যে এই সংসারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ভৈরব কাকা। বাবা, আপনি সময় মতো স্নান খাওয়া করবেন। ডাক্তার বাবু আপনাকে শরীরের প্রতি খেয়াল রাখতে বলেছে বাবা। আর রাতের বেলা সময় করে ওষুধগুলো খেয়ে নেবেন বাবা। তুই চুপ কর। আর আমি সহ্য করতে পারছি না মা, আর আমি সহ্য করতে পারছি না। আজ থেকে এই ঘর ছেড়ে ওই পথই হবে আমাদের একমাত্র আশ্রয়স্থল, একমাত্র দাঁড়া কোকা, এই কোকা কি বললি? এই ঘর ছেড়ে আজ থেকে তোর ওই পথই হবে একমাত্র আশ্রয়? না না রে কোকা, না, কি শোনালি? এই কথা শোনার জন্যই কি আমি তোকে ছোটবেলা থেকে আমার এই বুকে রাখলে মানুষ করেছি কোকা? বল কোকা, বল কেন যাবি? এই কোকা, তোর মা যখন মারা যায় ঠিক আছে, আর যদি তুই এই বাড়ি ছেড়ে আজ চলে যাস, তাহলে তাহলে যে স্বর্ণ সিংহাসনের বুকে মাথা রেখে ঘুমিয়েছিলি, সেই বুকের উপর পা দিয়ে তোকে পাগলে যেতে হবে কোকা। এই বুকে পাগলে যেতে হবে। ভৈরব কাকা, ভৈরব কাকা, ওভাবে ভেঙে পড়লে তোমার কি স্বভাব পায়? তুমি না শেখাতে রামায়ণে রাজা রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্যে রাজ্য ছেড়ে সীতাকে নিয়ে হাসি মুখে ওই বনবাসে গিয়েছিল। তবে আজ আজ আমি যখন মায়ের কথা রাখতে সর্বাণীর হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুই কেন কেন বাধা দিচ্ছ ভৈরব কাকা? কেন কেন? যাওয়ার সময় ওই চোখের জল ফেলে আমাদের চলার পথকে তুমি পেছল করে দিও না বাবা। আজ থেকে জেনে নিও, এই সংসারে একটা চোর বাসা বেঁধেছিল, সেই চোরটা আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাবা। আমার সমস্ত স্মৃতি তুমি তোর এই মন থেকে মুছে দাও। আজ থেকে জানবে, আমি বলে তোমার দেখতে গেছিল, হঠাৎ অ্যাক্সিডেন্টে সে মারা গেছে।
যাত্রী আহ্বানে দেশের মাটি আমার শেষের দেশের মাটি শেষের কোনা শেষের কোনা দেশের মাটি শেষের কোনা শেষের কোনা আকাশ বাতাস আকাশ বাতাস মায়ের মতো সোহাগের সুর পরশ মুহলা ভালোবাসার তরে আর খুলিয়া শেষ দিয়া দেশের রাতে শেষের কোনা শেষের কোনা দেশের মাটি শেষের কোনা শেষের কোনা দেশের মাটি শেষের কোনা শেষের কোনা